রাজনৈতিক আনুকূল্যে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন কেউ কেউ, মন্তব্য ওয়াহিদ উদ্দিন মাহমুদের। রাজস্ব আয় বাড়াতে সংস্কারের পরামর্শ। সিন্ডিকেটের কবজায় ডিমের বাজার, অভিযোগ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। মুরগির বাচ্চা বিক্রিতে ১৩০০ কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান। কোটা পূরণ হওয়ায় বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার, আরও কর্মী পাঠানোর চেষ্টায় আছে হাইকমিশন। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডেতে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। যেমনটি শুনলেন, প্রথম শিরোনামই রাজনৈতিক আনুকূল্যে অর্থবিত্তের মালিক বনে যাচ্ছে কেউ কেউ। তারা অর্থ পাচার করছেন, কিন্তু তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নেই বাংলাদেশ ব্যাংকে। ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অর্থনৈতিক সুরক্ষায় 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী 6 জুন জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। আগামী বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল অবলম্বন করার পরিকল্পনা করছে সরকার। তবে করনীতি সংস্কার না করে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা অর্থনীতিতে চাপ তৈরি করবে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, করনীতিতে অনেক অসঙ্গতি, অস্বচ্ছতা এবং অনিয়ম আছে। বর্তমান যে কর নীতি যেমন কর ব্যবস্থাপনার যে দুর্বলতা, অসঙ্গতি ও অন্যায্যতার বিষয়গুলো, এগুলোর প্রতিকারের চেষ্টা না করে বর্তমান ব্যবস্থায় আমরা যদি শুধু কর হার ও করের বিস্তার বাড়ানোর চেষ্টা করি, সেটা বাজেটের প্রধান কৌশল হওয়া তো দূরের কথা, সেটা কোনো ভালো কৌশলও না। অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল কি হবে তা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ এখনও উদ্বেগজনক অবস্থায় আসেনি, তবে আশঙ্কাজনক হারে কমছে। রাজনৈতিক অনুকূল্য পেয়ে কিছু মানুষ অঢেল সম্পত্তি করেছে, বিদেশে পাচার করছে। তাদের বিষয়ে সঠিক তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। কিছু শিল্পপতি সরকারের আনুকূল্যে বিশেষ সুবিধা পেয়ে যে রাতারাতি বড় হয়ে যান এবং পৃথিবীর বিলিয়নারদের মধ্যে নাম লিখিয়ে ফেলেন, সেটাতে সমস্যা আছে। কোথায় বাণিজ্য? বাংলাদেশে একটা শিল্প প্রতিষ্ঠান আছে, সিঙ্গাপুরে আছে, দুবাইতে আছে, বহু জায়গায় আছে। ইনারা যে কোন দেশের নাগরিক তাও আমরা বুঝতে পারি না। কাজী উনারা কোন দেশের নাগরিক, কোন দেশের থেকে রপ্তানি করে কোন দেশে টাকা গিয়ে আবার কোন দেশে আসে, বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করেছি, তারাও এই হিসাব জানে না। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে সঠিক তথ্য পাত্র আমার সাংবাদিক বন্ধুরা না নিয়ে আসতে পারে, তাহলে কি আমরা আমাদের জনগণকে অবহিত করতে পারবো? সরকারকে তার ভুল কি আমরা ধরে দিতে পারবো? কোনো সাংবাদিক বন্ধু তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য সেখানে গিয়ে কোনো তথ্য পাত্র নিতে চায় না। সুতরাং এটিও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক যদি সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে তাদের এই সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, তাহলে জনগণের মাঝে কিন্তু ভুল বার্তা যেতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসে ৩৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের। ঠিক একই সময় দাম বাড়িয়ে বাজার থেকে ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কর্পোরেট কোম্পানি, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU-তে ডিম সিন্ডিকেট ও কর্পোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ছিল। অনুষ্ঠানে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন, গেল এক মাসে মুরগির বাচ্চা বিক্রিতে কর্পোরেট কোম্পানি প্রায় ১৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি পোল্ট্রি ফিডের নামে বাজার থেকে তুলে নিয়েছে প্রায় ৪,০০০ কোটি টাকা, অথচ নীরব ভূমিকায় প্রাণী সম্পদ অধিদপ্তর। অভিযোগ করা হয়, ছোট ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দেওয়ার জন্যই কাজ করছে ফরিয়া, মধ্যস্বত্বভোগী এবং কর্পোরেট সেক্টর। বড় বড় কর্পোরেট গ্রুপগুলো হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, কিন্তু আমরা প্রান্তিক খামারিরা সরকারের ঘোষণা থাকা সত্ত্বেও কোনো ব্যাংক থেকে একটি টাকা আমাদেরকে ঋণ দেওয়া হয় না। বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার। সর্বোচ্চ কর্মী নিয়োগের কোটা
পূর্ণ করেছে বাংলাদেশ, তাই নতুন করে কোনো কর্মী ভিসা পাচ্ছেন না। এতে করে ভোগান্তিতে পড়েছেন দালালের হাতে টাকা দিয়ে ভিসার অপেক্ষায় যারা আছেন। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করেই মালদ্বীপের গত সরকার অবলম্বন করে আসছে। একক দেশ থেকে 1 লাখের বেশি কর্মী না নেয়ার আইনও রয়েছে দেশটিতে। তাই বাংলাদেশ থেকে নতুন কর্মী আর ভিসা পাচ্ছেন না। তবে দেশটির নতুন সরকার আবার এটি নিয়ে পর্যালোচনা করছে। 22 মে বিজ্ঞপ্তি জারি করে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। বলা হয়েছে, মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে, তবে কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাই কমিশন চেষ্টা করছে। সবাইকে সতর্ক করে বলা হয়, অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এই আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আম ও লিচুর বাজারে দাবদাহের প্রভাব পড়েছে। ক্রেতাদের অভিযোগ, এবার বাড়তি দরে বিক্রি করছেন দোকানিরা। বলছেন, ফলন কম হওয়ায় মাঠ পর্যায়ে মোকামি চড়া। আগামী সপ্তাহে বিভিন্ন জেলায় আম ও লিচু সংগ্রহ কার্যক্রম শুরু হবে, তখন কিছুটা স্বস্তি আসতে পারে। জ্যৈষ্ঠের শুরুতে ফলের বাজার আমলিচুর দখলে। রাজধানীর কারওয়ান বাজার আড়তে বসেছে বিশাল পসরা। গোবিন্দভোগ আর হিমসাগরে বিকিকিনি সবচেয়ে বেশি। দোকানে মিলছে বিদেশের জাম্বু আমও। পাশে উকি দিচ্ছে থোকায় থোকায় লিচু, যার বড় অংশই এসেছে দিনাজপুর থেকে। এবার আমলিচুর দাম নিয়ে বেজায় বিতর্ক। বলা হচ্ছে, চলমান তাপদাহের ফলন কমেছে, তাই গত বছরে 300 টাকার লিচু এবার 400 টাকা, 120 থেকে 200 টাকায় ওঠানামা করছে আম। ব্যবসায়ীদের দাবি, মাত্রই মধু মাসের ফল বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে না, আর মালের সংখ্যা কম। যেখানে 100% এখানে আছে মাত্র 60%, 40% ঘাটতি আছে, এই জন্য দামটা বাড়তি। এবারে লিচু অনেক উৎপাদন কম, ফলনও কম এই বৃষ্টির কারণে, যার জন্য এবার লিচুর দামও চড়া, একটু বাজারে লিচুর আমদানি কম, যার জন্য দামটা একটু চড়া বেশি। নতুন সিজন তো মানে অল্প অল্প আসে। দাম মনে করেন খুচরা বাজার আছে 110, 120 আইস বাজার, আর পাইকারি আছে 90 টাকা। আপাতত ফলের আশেপাশে ঘুরেই স্বস্তি খুঁজছে নিম্ন আয়ের মানুষ। এর বাইরে যারা কিনছেন তাদের বড় অংশই শৌখিন ক্রেতা। জানালেন, দাম নিয়ে খুশি নন। এখন তো সিজনে যদি এত দাম হয় তাহলে বাকি দিনগুলি কিনবে। ইচ্ছা থাকলেও কিনতে পারছে না। বাজারে এসে ফিরে আমি নিজে যেরকম এসেছিলাম নতুন অনেক ফল কিনবো বলে, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। চলতি মৌসুমে গাছে আমের মুকুল আসতে কিছুটা দেরি হয়েছে। গাছেই শুকিয়ে গেছে অনেক লিচু। ফলে এবছর উৎপাদন নিয়ে দুশ্চিন্তা আছে। 100%-এর মধ্যে 30% আম আছে এখন গাছে, আর দাম এবার অনেক বেশি হবে আমের। যেসব গাছে প্রচুর আম, দেখা যায় আমের ইয়েতে ডাল ভেঙে যায়, সেগুলো গাছে একটি আমও নাই, কিন্তু মোল প্রচুর ছিল। নিচুতে অতিরিক্ত খরচ, আর এই নিচু এই অবস্থা, লাখ লাখ টাকা খরচ, কিন্তু এই খরচ আর উঠবে না। 1 লাখ টাকার বাগানে 20,000 টাকাও হয়েছে না। এরই মধ্যে আম সংগ্রহে নির্ধারিত সূচি চলে গেছে মাঠ পর্যায়ে। তদারকি করছে জেলা প্রশাসন। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। পুঁজির সংকটে এসএমই খাত। যদিও আগের চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিল যোগান কিছুটা সহজ হয়েছে, তারপরে অভিযোগ রয়েছে, প্রয়োজন অনুসারে সবসময় আর্থিক প্রতিষ্ঠানকে পাশে পাওয়া যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, এসএমই খাত সমৃদ্ধ হলে কাজের সুযোগ বাড়বে, তৃণমূলের অর্থনীতিতে গতি আসবে। পাটজাত পণ্য থেকে শুরু করে চামড়াজাত পণ্য, পোশাক থেকে প্রসাধনী, ঘর গৃহস্থালির সব ধরনের পণ্য নিয়ে হাজির দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা। 350 উদ্যোক্তা ক্রেতার সামনে তুলে ধরছেন তাদের উদ্ভাবিত পণ্য। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের এসএমই ফেয়ারে এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি ক্রেতারা। একই ছাদের নিচে অনেকগুলো দোকান আছে, দেখে শুনে তো পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। হাতের কাজের পণ্য তো আসলে কোনো তুলনা হয় না, কারণ হাতের কাজের পণ্যের একটা আলাদা ঐতিহ্যই আছে। যেমন আমরা যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই, বড় বড় অনুষ্ঠানে, এগুলো কিন্তু আমরা এই শাড়িগুলোই পরি। এসএমই ফেয়ারের মাধ্যমে ক্রেতার কাছে নিজেদের উদ্ভাবিত নিত্য নতুন পণ্য তুলে ধরছেন উদ্যোক্তারা। এগুলো গ্রামের মহিলারা তৈরি করে এবং তাদের শ্রমে ঘামে এই প্রোডাক্টগুলো তৈরি হয়, যার কারণে জিনিসটা দাঁড়ায় এই যে তাদের শ্রমের মূল্যটা এর সাথে জড়িয়ে থাকে। প্রতি বছর অপেক্ষা করি এসএমই মেলার জন্য। আমরা সারা বছর প্রোডাক্টটা তৈরি করি এসএমই মেলা এবং বাণিজ্য মেলা। তবে আমাদের বেশি প্রত্যাশা থাকে এই এসএমই মেলাতে, কারণ এই এসএমই মেলায় যে ক্রেতাগুলো আসে, যে সম্মানীয় ক্রেতাগুলো আসেন, তারা প্রত্যেকেই বছরে অপেক্ষা
করে এসএমই মেলাটা কখন হবে। যারা ম্যানুফ্যাকচারার তারা আগে যেরকম আপনার খুব কম আপনার নিম্নমানেই করতো, এখন কিন্তু সেই নিম্নমানেই করতেছে না, কারণ ভালো মানের করতেছে, কিন্তু রিজনেবল প্রাইসে তারা দিতে পারতেছে, আমরা দিতে পারতেছি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু পুঁজির সংকটে ব্যবসার প্রসার ঘটছে না এমন অভিমত অধিকাংশ উদ্যোক্তার। ব্যাংক ঋণ সহজীকরণের দাবি তাদের। ফ্লেক্সিবল রাখে যে ঠিক আছে একটা 6 মাসের সময় দেই একটা স্টার্ট আপকে, তাকে সময় দেই যে একটা 6 মাসের পরে অল্প সময় দেই, অল্প টাকাই দেই, দেখি সে রিটার্ন করে কিনা। এর মধ্যে কিন্তু সেও কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে, তার মধ্যেও কিন্তু একটা স্ট্রংনেস চলে আসবে। লোকাল এলসি সিস্টেম চালু করে দেয়, তাহলে আমাদের লোনের প্রয়োজন হবে না, আমরা প্রোডাক্ট করব, সরকার আমাদের টাকা উঠানোর দায়িত্ব নেবে। এসএমই উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং এ সম্পর্কিত তথ্য সেবা দেওয়ার জন্য মেলায় অংশ নিয়েছে 30টি বাণিজ্যিক ব্যাংক। এখানে আসলে অনেক কিছু শেখা যায়, বোঝা যায় এবং অনেক নলেজ গ্যাদার হয়। এখানে আসলে বিভিন্ন ব্যাংকগুলো যে সহযোগিতা করছে, আমরা অনেক সময় ব্যাংকে গেলে পাত্তা পাচ্ছি না, এখানে এসএমই উদ্যোক্তাদের জন্য ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। এসএমইর ক্ষেত্রে অনেকেই আপনার পোর্টাল দিয়ে আসলে প্রোডাক্টটা নিতে পারছে না, কারণ হচ্ছে যে সবার পক্ষে তো আর জমি মর্টগেজ দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপনার ম্যাক্সিমাম আমাদের পোর্টফোলিওর ম্যাক্সিমাম হচ্ছে যে কোলাটেরাল ফ্রি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ বিতরণের উদ্যোগের কথা জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। 300 কোটি টাকা কোভিড ফান্ড হিসেবে দিয়েছিল, সেটাকে আমরা কোভিড পরবর্তী সময়ে রিভলভিং ফান্ড হিসেবে আমরা সেটা চালু করেছি এবং অল্প সুদে এখন এটা আমরা দিতে যাচ্ছি মাত্র 6% সুদ হারে এটা আমরা উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে যাচ্ছি। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের 60% বেশি নারী। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের শতকরা 99% অতি ক্ষুদ্র এবং মাঝারি খাতে। অর্থনীতিতে এসএমই খাতের অবদান শতকরা 25%। জাতীয় শিল্পনীতি এবং এসএমই নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এই অবদান 32% উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য অর্জনে এ ধরনের এসএমই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পুঁজিবাজারের খবর জানিয়ে দিব। গেল সপ্তাহেও ব্যাপক পতন হয়েছে পুঁজিবাজারে। নিম্নমুখী ধারা অব্যাহত ছিল সূচকে। প্রথমেই ডিএসইর খবরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 205 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5312 পয়েন্টে। অন্য সূচকগুলো কমেছে। DS30 66, DSES সূচক 52 পয়েন্টের মতো কমেছে। এই সপ্তাহে হাতবদল হয় 2070 কোটি টাকার শেয়ার, আর গত সপ্তাহে লেনদেন হয়েছিল 3821 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র 28টির, কমেছে 338টি কোম্পানির, আর অপরিবর্তিত ছিল 20টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এই সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ইউনিলিভার। হাতবদল হয়েছে মোট 34 কোটি 10 লাখ টাকার শেয়ারের এবং 30 কোটি 76 লাখ টাকার বেশি শেয়ার হাতবদল করে দ্বিতীয় অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা। এরপরেই আছে এসিআই। প্রায় 28 ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল মিথুন নেটিং। এরপরে আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স এবং দর বেড়েছে তার 28 ভাগ। তৃতীয় অবস্থানে ইয়াকিন পলিমার। প্রায় 49 ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল সোনালী আঁশ। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে অ্যাপেক্স ফুডস ও বিডি ল্যাম্পস। এবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর জানিয়ে দিচ্ছি। সিএসইতে মূল সূচক সিএসপিআই 3.76% কমে দাঁড়িয়েছে 15,403 পয়েন্টে। সিএসইএক্স এবং সিএসই 30 সূচকও কমেছে। লেনদেন হওয়া 305টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 39টির, কমেছে 252টির, আর অপরিবর্তিত ছিল 34টি কোম্পানির শেয়ারের দর। দুঃখিত, 14টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল। এবং সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল যৌথভাবে যমুনা ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 32 কোটি 27 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। 31 কোটি 99 লাখ টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে জিএমআই হসপিটাল, তৃতীয় অবস্থানে মেঘনা পেট্রোলিয়াম। এদিকে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ক্রাফটস ম্যানুফ্যাকচার। প্রতিষ্ঠানটির দর বেড়েছে 45% বেশি। এরপরে আছে বিডি ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, এটিরও দর বেড়েছে প্রায় 39%। আর এরপরে তৃতীয় অবস্থানে আছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং। এই ছিল আজকের বিজনেস টুডের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।